ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে 10টি কমিশন গঠন করেছেন তা যেন অ্যানিমাল ফার্মের সেই আদি সাম্যবাদী নীতিগুলো পুনরুদ্ধারের প্রচেষ্টার মতো। বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের আমূল পরিবর্তন যেন রাষ্ট্রকে পুনরায় কোনো নেপোলিয়নের হাত থেকে রক্ষা করার এক চেষ্টা। অরওয়েল সতর্ক করেছিলেন যে একটি স্বৈরাচারের পতনের পর যদি সমাজ সজাগ না থাকে তবে অন্য একটি স্বৈরাচার সে শূন্যস্থান দখল করে। বর্তমান অন্তর্বর্তীকালীন শাসন হলো সেই সন্ধিক্ষণ যা নির্ধারণ করবে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে নাকি পুনরায় কোনো নতুন বিগ ব্রাদারের হাতে বন্দী হবে। জর্জ অরওয়েল তার কালজয়ী 2 রাজনৈতিক উপন্যাস অ্যানিমাল ফার্ম এবং 1984 এর মাধ্যমে স্বৈরতন্ত্র, প্রপাগান্ডা এবং ক্ষমতার অপব্যবহারের যে নিখুঁত ব্যবচ্ছেদ করেছিলেন তা বিংশ শতাব্দীতে যতটা প্রাসঙ্গিক ছিল, একবিংশ শতাব্দীর বাংলাদেশে তার চেয়েও বেশি বাস্তব হয়ে ধরা দিয়েছে। 2008 থেকে 2024 আওয়ামী লীগের 16 বছরের শাসনকাল এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কারের সময়কাল বিশ্লেষণ করলে দেখা যায় অরওয়েলের সেই কাল্পনিক ডিস্টোপিয়া বা অন্ধকার জগৎ যেন এই ভূখণ্ডে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। এটি কেবল এক নায়কতন্ত্রের গল্প নয়, বরং কিভাবে একটি রাষ্ট্র ধীরে ধীরে নজরদারি, প্রপাগান্ডা এবং সত্যের বিকৃতির মাধ্যমে একটি অরওয়েলীয় গোলকধাঁধায় পরিণত হয়। এটি তার এক জীবন্ত উপাখ্যান। অ্যানিমাল ফার্মের কাহিনী শুরু হয়েছিল এক মহান বিপ্লবের স্বপ্ন দিয়ে, যেখানে পশু পাখিরা তাদের শোষক মিস্টার জোন্সকে তাড়িয়ে দিয়ে সাম্য প্রতিষ্ঠার শপথ নিয়েছিল। বাংলাদেশের 2008 সালের দিন বদলের সনদের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগকেও সাধারণ মানুষ এক নতুন আশার আলো হিসেবে দেখেছিল। কিন্তু উপন্যাসের নেপোলিয়ন নামক শূকরটি যেমন ধীরে ধীরে খামারের নিয়ন্ত্রণ নিয়ে নিজের একচ্ছত্র আধিপত্য কায়েম করে, বাংলাদেশের শাসন ব্যবস্থাও তেমনি ধীরে ধীরে একটি পরিবার ও দলের হাতে বন্দী হয়ে পড়ে। অরওয়েল দেখিয়েছিলেন কিভাবে ক্ষমতার লোভে বিপ্লবের মূল আদর্শগুলো বদলে ফেলা হয়। উপন্যাসে শূকররা যেমন সাধারণ প্রাণীদের শ্রম শোষণ করে বিলাসী জীবন যাপন করত, বাংলাদেশেও তেমনি একদল সুবিধাবাদী শ্রেণী বা অলিগার্ক তৈরি হয়েছিল। ব্যাংক লুটপাট, নজিরবিহীন অর্থ পাচার এবং মেগা প্রকল্পের আড়ালে বিপুল সম্পদ কুক্ষিগত করা হয়েছিল। অরওয়েলের সে বিখ্যাত স্লোগান অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স এর বাস্তব প্রতিফলন। রাষ্ট্রের সম্পদ ও আইনের সুবিধা সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী ও তাদের অনুগত ব্যবসায়ীদের জন্য আইনের শাসন ছিল সম্পূর্ণ ভিন্ন। নেপোলিয়ন যেমন তার প্রতিদ্বন্দ্বী স্নোবলের অবদান অস্বীকার করে তাকে ষড়যন্ত্রকারী সাজিয়ে খামার থেকে বের করে দিয়েছিল এবং নিজেকে একমাত্র ত্রাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, বাংলাদেশেও আমরা একই চিত্র দেখেছি। গত 16 বছরে মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব একটি নির্দিষ্ট পরিবার ও দলের উপর সীমাবদ্ধ করার চূড়ান্ত প্রবণতা দেখা যায়। অরওয়েলীয় ভাষায় একে বলা হয় মেমোরি হোল, যেখানে অপ্রিয় সত্য বা ভিন্ন মতাবলম্বীদের অবদানকে মুছে ফেলে ইতিহাসকে বর্তমান শাসকের ইচ্ছা অনুযায়ী সাজানো হয়। পাঠ্যপুস্তক থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিটি স্তম্ভে এই একক বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা ছিল নেপোলিয়নের কৌশলের এক আধুনিক সংস্করণ। অরওয়েলের 1984 উপন্যাসে বিগ ব্রাদার চরিত্রটি ছিল এক সর্বব্যাপী সত্তা, যে সবসময় নাগরিকদের উপর নজর রাখত। বাংলাদেশে শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে তার প্রতিকৃতি এবং বন্দনা বাধ্যতামূলক করার মাধ্যমে এক ধরনের ব্যক্তিত্ববাদ তৈরি করা হয়েছিল। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে তার ছবি নাগরিকদের মনে করিয়ে দিত যে বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। 1984 উপন্যাসে থট পুলিশ মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করত। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বা ডিএসএ এবং পরবর্তীকালে সাইবার নিরাপত্তা আইন মূলত থট পুলিশের ভূমিকা পালন করেছে। সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য বা একটি কার্টুন আকার অপরাধে লেখক, সাংবাদিক ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করা ছিল মানুষের চিন্তাকে অপরাধ হিসেবে গণ্য করার চরম দৃষ্টান্ত। লেখক মুস্তাক আহমেদের কারান্তরালে মৃত্যু অরওয়েলীয় সেই দমন পীড়নেরই বাস্তব রূপ। অরওয়েলের মিনিস্ট্রি অফ লাভের ভেতর ছিল রুম
101, যেখানে বন্দীদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়া হতো। বাংলাদেশের আয়নাঘর বা গোপন বন্দিশালা ছিল সেই ভয়াবহ রুম 101-এর প্রতিচ্ছবি, যেখানে বছরের পর বছর মানুষকে নিখোঁজ করে রেখে তাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করা হতো, যা অরওয়েলের ভাষায় আনপার্সন বা মানুষকে অব্যক্তি করে দেওয়ার প্রক্রিয়ার সমতুল্য। অরওয়েল দেখিয়েছিলেন কিভাবে শাসক গোষ্ঠী শব্দের অর্থ বদলে দেয়। বাংলাদেশে উন্নয়নের সংজ্ঞাকে গণতন্ত্রের বিকল্প হিসেবে দাঁড় করানো হয়েছিল, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এই ন্যারেটিভটি ছিল সম্পূর্ণ অরওয়েলীয় নিউজপিক। তারা নির্বাচনের নামে প্রহসনকে বলতো গণতন্ত্রের ধারাবাহিকতা, আর দমন পীড়নকে বলতো স্থিতিশীলতা। অরওয়েলের বিখ্যাত স্লোগান ইগনোরেন্স ইজ স্ট্রেংথ বা ফ্রিডম ইজ স্লেভারি এর মতো বাংলাদেশেও গুম খুনকে উন্নয়নের অনুষঙ্গ হিসেবে প্রচার করা হতো। এই ডাবল থিং বা একই সাথে দুটি বিপরীত বিশ্বাস ধারণ করার মাধ্যমে জনগণের বিবেককে অবশ করে রাখার চেষ্টা করা হয়েছিল। অ্যানিম্যাল ফার্মের স্কুইলার চরিত্রটি ছিল শাসকের প্রোপাগান্ডা মেশিন। সে মিথ্যাকে সত্য এবং পরাজয়কে বিজয় হিসেবে প্রচার করত। গত 16 বছরে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম এবং অনুগত বুদ্ধিজীবীরা স্কুইলারের দায়িত্ব পালন করেছেন। 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের রাতের ভোট, 2024 সালের একতরফা নির্বাচনকে তারা অংশগ্রহণমূলক সুষ্ঠু হিসেবে প্রচার করার নির্লজ্জ চেষ্টা করেছে। সাধারণ মানুষ যখন দেখছিল ভোট কেন্দ্রে ভোটার নেই, তখন স্কুইলাররা অর্থনৈতিক জিডিপি আর উন্নয়নের পরিসংখ্যান দিয়ে জনগণের চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা করত। 2018 সালের সেই নির্বাচন ছিল গণতান্ত্রিক ব্যবস্থার উপর এক চরম চপেটাঘাত, যা অরওয়েলের ডিস্টোপিয়ান কল্পনাকেও হার মানায়। অরওয়েলের 1984-এর নায়ক উইনস্টন স্মিথ লিখেছিলেন, ইফ দেয়ার ইজ হোপ ইট লাইস ইন দ্য প্রোস। যদি কোনো আশা থাকে তবে তা সাধারণ মানুষের মধ্যেই আছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা বা প্রৌঢ় শ্রেণী যখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর রাজপথে নেমে এলো, তখন অরওয়েলীয় সেই নজরদারি যন্ত্র ভেঙে পড়ে। যখন টেলিস্ক্রিন বন্ধ করেও মানুষকে দমানো যায়নি, তখন দীর্ঘ 16 বছরের ভয়ের সংস্কৃতি এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। 5ই আগস্ট শেখ হাসিনার পলায়ন ছিল বিগ ব্রাদারের পতনের মতো এক ঐতিহাসিক মুহূর্ত। জনতা যখন শাসকের মূর্তি প্রতিকৃতি ভেঙে ফেলছিল, তা ছিল মূলত ভয়ের শৃঙ্খল থেকে মুক্তির এক প্রতীকী বহিঃপ্রকাশ। বিপ্লব পরবর্তী সময়ে সবসময় ঝুঁকিপূর্ণ, যা অরওয়েল অ্যানিম্যাল ফার্মে স্পষ্টভাবে দেখিয়েছেন। 5 আগস্ট পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালকে বিশ্লেষণ করলে অরওয়েলীয় সতর্কবার্তাগুলো পুনরায় প্রাসঙ্গিক হয়ে ওঠে। ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে 10টি কমিশন গঠন করেছেন, তা যেন অ্যানিম্যাল ফার্মের সেই আদি সাম্যবাদী নীতিগুলো পুনরুদ্ধারের প্রচেষ্টার মতো। বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের আমূল পরিবর্তন যেন রাষ্ট্রকে পুনরায় কোনো নেপোলিয়নের হাত থেকে রক্ষা করার এক চেষ্টা। এই সংস্কার মূলত মেমোরি হোল থেকে সত্যকে উদ্ধার করার প্রক্রিয়া, যেখানে আয়নাঘর উন্মোচন, গুম হওয়া ব্যক্তিদের স্মরণে কমিশন গঠন এক বড় পদক্ষেপ। অরওয়েল সতর্ক করেছিলেন যে একটি স্বৈরাচারের পতনের পর যদি সমাজ সজাগ না থাকে, তবে অন্য একটি স্বৈরাচার সে শূন্য স্থান দখল করে। 2025 সালের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের জন্য যে অস্থিরতা, ক্ষমতার ভাগাভাগির লড়াই দেখা যাচ্ছে, সেখানে একটি বড় প্রশ্ন ওঠে, নতুন যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তারা কি পুনরায় শূকরদের মতো আচরণ করবে? তারা কি আবার ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে একক আধিপত্য প্রতিষ্ঠা করবে? 2024-এর পর অনেক ক্ষেত্রে মব জাস্টিস বা জনরোষের মাধ্যমে বিচার করার প্রবণতা দেখা গেছে। এটা অরওয়েলের 2 Minutes Hate-এর মতো, যেখানে ঘৃণা ছড়িয়ে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়। বাক স্বাধীনতা রক্ষার নামে যদি পুনরায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক বয়ান চাপিয়ে দেওয়া হয় বা ভিন্নমত দমনের চেষ্টা করা হয়, তবে তা হবে 2024-এর শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা এবং পুনরায় অরওয়েলীয় ডিস্টোপিয়ার দিকে মোড় নেয়া। 2026 সালের জানুয়ারি পর্যন্ত সময়টিতে বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ডক্টর ইউনূসের শাসনামলকে অরওয়েলের ডিস্টোপিয়ার ঠিক বিপরীত ইউটোপিয়া গড়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যদি সংস্কারগুলো সফল হয় এবং একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যায়,
তবেই বাংলাদেশে অরওয়েলীয় সেই অন্ধকার ভবিষ্যৎ থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু যদি রাজনৈতিক দলগুলো কেবল ক্ষমতার মোহে মত্ত থাকে এবং প্রতিষ্ঠানগুলো পুনরায় দলীয়করণ করে, তবে অ্যানিম্যাল ফার্মের শেষ দৃশ্যের মতো সাধারণ মানুষ দেখবে শূকররা মানুষের মতো আচরণ করছে আর মানুষ শূকরের মতো। কে কোনটি তা চেনার উপায় নেই। অরওয়েল আমাদের শিখিয়েছেন যে স্বৈরাচার কেবল একটি ব্যক্তি নয়, এটি একটি পদ্ধতি। শেখ হাসিনার 16 বছরের শাসনকাল ছিল নজরদারি, ইতিহাস বিকৃতি এবং গুম খুনের মাধ্যমে তৈরি করা একটি সর্বাত্মকবাদী ব্যবস্থা। 2024 সালের গণ অভ্যুত্থান সেই ডিস্টোপিয়াকে চূর্ণ করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন শাসন হলো সেই সন্ধিক্ষণ যা নির্ধারণ করবে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে নাকি পুনরায় কোনো নতুন বিগ ব্রাদারের হাতে বন্দী হবে। জর্জ অরওয়েলীয় দর্শনে ক্ষমতা সবসময় বিপজ্জনক। 2024 থেকে 26 সালের বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ক্ষমতার নতুন বিন্যাসে যেন কোনো নতুন শোষক বা বিগ ব্রাদার জন্ম না নেয়। অরওয়েলীয় সংকটের সমাধান কেবল ব্যক্তি পরিবর্তন নয়, বরং ব্যবস্থার আমূল পরিবর্তন। যদি প্রতিষ্ঠানগুলো স্বাধীন না হয় তবে কেবল শাসক বদলাবে, শাসন পদ্ধতির কোনো পরিবর্তন হবে না। শেখ হাসিনার 16 বছরের শাসনামল ছিল 1984-এর এক বাস্তব ডিজিটাল সংস্করণ, যেখানে তথ্য, সত্য, মানুষের জীবন ছিল রাষ্ট্রের হাতের পুতুল। 2024 সালের অভ্যুত্থান সেই শৃঙ্খল ভেঙেছে, কিন্তু শৃঙ্খল মুক্ত থাকাটা এখন আসল চ্যালেঞ্জ। ধর্মের নামে যে রাজনীতি চলছে সেখান থেকে বেরিয়ে মানুষের জন্য রাজনীতিটা করতে হবে। অরওয়েলের সতর্ক বার্তা মাথায় রেখে 2026 সালের দিকে যাত্রাই এখন আমাদের মূল পথ। নির্বাচনের দিকে যাত্রাই বাংলাদেশের মূল পথ। জনতাকে সর্বদা সজাগ থাকতে হবে, কারণ স্বাধীনতা কখনোই চিরস্থায়ী নয়। এর জন্য প্রয়োজন নিরন্তর সতর্কতা এবং প্রতিষ্ঠানের আমূল সংস্কার, যাতে ভবিষ্যতে আর কোনো নেপোলিয়ন নিজেকে অধিকতর সমান দাবি করার সাহস না পায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।